নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো সংবাদে। স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন আদালত। অভিযুক্তের নাম গৌতম চক্রবর্তী। স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। ঘটনার বিবরণে জানা যায়, 2020 সালের 8ই মে রাত্রিবেলা এডিনগর থানা এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন রাতে গৌতম চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী বাড়িতে ছিল না। 9ই মে সকালে নয়ন চক্রবর্তী বাড়িতে ফিরে এসে দেখতে পায় বিছানায় তার মায়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। পলাতক তার বাবা গৌতম চক্রবর্তী। পরবর্তী সময় নয়ন চক্রবর্তী এডিনগর থানায় তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে। যথারীতি পুলিশ অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী অফিসার তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়ার পর পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টে শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া চলাকালীন সময় মোট 18 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মঙ্গলবার অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করেন। বুধবার আসামির সাজা ঘোষণা করেন বিচারক। আসামি গৌতম চক্রবর্তীকে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অরবিন্দ দেব। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতের রায়ের বিষয়ে বিস্তারিত জানান। এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট নাম্বার 5, এই কোর্টটা হলো ফাস্ট ট্র্যাক কোর্ট। কোর্টের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকে দোষী সাব্যস্ত করছিলেন। আজকে তার সাজা ঘোষণা হয়। সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং 10,000 টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও 6 মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ তিনি প্রদান করেন। ঘটনাটা ঘটছিল 2020 সালে। 2020 সালে আপনার 8/5/2020 রাত্রেবেলা 9:30 থেকে 12:30 ভিতরে অর্গানিক ফসল রাজ্যে বাড়ছে, তাই অর্গানিক টেস্টিং ল্যাব করার পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি অর্গানিক সোয়েল টেস্টিং এর ব্যবস্থা করা হবে। অরুন্ধতিনগর স্থিত ত্রিপুরা টেস্ট রিসার্চ কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে একথা বলেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। রাজধানীর অরুন্ধতিনগর স্থিত ত্রিপুরা স্টেট রিসার্চ কমপ্লেক্সে পরিদর্শনে যান রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি কমপ্লেক্সের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, পাশাপাশি সয়েল টেস্টিং ল্যাবরেটরি সেন্টারটি ঘুরে দেখেন। মন্ত্রীর সঙ্গে এদিন দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অধিকর্তা শরদিন্দু চৌধুরী সঙ্গে ছিলেন। মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরা স্টেট রিসার্চ কমপ্লেক্সে 32 ধরনের ধানের গবেষণা করা হয় এবং গবেষণায় দেখা হয় কোন ধরনের ধানের মধ্যে ত্রিপুরায় কীটপতঙ্গ আক্রমণ কম করবে এবং ফসল ভালো হবে। গবেষণায় লক্ষ্য করা গেছে ত্রিপুরা কালিকাসা ও হরিনারায়ণ ধানের ফসল ভালো উৎপাদন হবে। দেখা যাচ্ছে এগুলোর মধ্যে ত্রিপুরায় সবচেয়ে কম কীটপতঙ্গ আক্রমণ করবে। কৃষকদের দ্বারা এই ধান সবচেয়ে বেশি ভালো চাষ হবে। এর পাশাপাশি 5 ধরনের শস্য গবেষণা করা হয়। 1,73,876টি শস্য গত 6 বছরে এই গবেষণা কেন্দ্রে গবেষণা হয়েছে। ধানের শীট টেস্টিং করা হয় এই গবেষণা কেন্দ্রে। এই গবেষণা কেন্দ্রে মোট 3,441টি পরীক্ষা করা হয়। পাশাপাশি কোনো ভেজাল সার যাতে ত্রিপুরা রাজ্যের আমদানি না হয় তার জন্য লক্ষ্য করা হয় এই গবেষণা কেন্দ্রের মাধ্যমে। মন্ত্রী আরো জানান, যেহেতু অর্গানিক ফসল রাজ্যে বাড়ছে, তাই অর্গানিক টেস্টিং ল্যাব করার পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি অর্গানিক সয়েল টেস্টিং এর ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী। গবেষণা কেন্দ্র যেখানে নিয়ে রিসার্চ করা হয়, এই জায়গাটা শুধু কৃষি সংক্রান্ত, মানে সবজি না, নাগিচর হলো সবজি, ফল, এসব জিনিস। আর এখানে হলো যেমন রয়েছে ধান, শস্য, তৈলবীজ, মিলেট, বিশেষ করে এই জিনিসগুলোর উপরে। যেমন 32 ধরনের ধান আছে, 32 ধরনের ধানের এরা ট্রায়াল করছে। এই ধানটার মধ্যে কোন ধান আমাদের রাজ্যের জন্য স্যুট করবে, বেশি ফসল ফলন হবে এবং পোকামাকড় থেকে আক্রান্ত কম হবে, এগুলি এখানকার রিসার্চ থেকে ঠিক করে। আমি ঠিক করি না। এখানে আমাদের সেক্রেটারি থাকতে পারে, আমি মন্ত্রী থাকতে পারি, ডাইরেক্টর থাকতে পারে। কৃষি গবেষণা কেন্দ্র থেকে ঠিক করে এবং নতুন নতুন ফসল সারা দেশে
নতুন নতুন বের হয়, ওইটা এনে ওইগুলিও আবার রিসার্চ করে। আমার বেরোলে হবে না, আমাদের রাজ্যের জন্য এটা শ্যুট করে কিনা এটা গবেষণা করে ঠিক করে। তো এখানে 32 ধরনের ধানের ট্রায়াল দিয়েছে, এর মধ্যে খুব সাকসেসফুল মতো এত গুণমান এত উচ্চমানের নয়। তো সয়েল টেস্টিং গত 6 বছরে 1,73,876টা সয়েল টেস্টিং হয়েছে। সিড টেস্টিং এদিন মন্ত্রী গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করে দেখেন। শান্তন টিভি। আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ডে চলছে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স তৈরির কাজ। এটি নির্মাণের দায়িত্বে রয়েছেন এ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট ইন ডিজাইন বিল্ড ফিনান্স অপারেটর অ্যান্ড ট্রান্সফার মোড নামে একটি বেসরকারি ঠিকাদার সংস্থা। বুধবার দুপুরে নির্মাণের কাজে জয়েস বাঁকা হয়ে যাওয়ার অভিযোগ তুলল স্থানীয়রা। কোটি কোটি টাকা ব্যয় করে চলছে স্মার্ট সিটির কাজ। আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ডেও চলছে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স তৈরির কাজ। এটি নির্মাণের দায়িত্বে রয়েছে এ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট ইন ডিজাইন বিল্ড ফিনান্স অপারেটর অ্যান্ড ট্রান্সফার মোড নামে একটি বেসরকারি ঠিকাদার সংস্থা। বুধবার দুপুরে কাজের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ করতে শুরু করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, মাত্র 40 মিনিটের ব্যবধানে স্মার্ট সিটির কাজে ব্যবহৃত জয়েস বাঁকা হয়ে যায় এবং বিকট শব্দে শ্রমিকরা দূরে সরে যায়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তারা সহ স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। অভিযোগ, নিম্নমানের কাজের কারণে এ ধরনের অনিয়ম সৃষ্টি হয়েছে। আগামী দিনে বড়সড় ঘটনা সংঘটিত হতে পারে এলাকায়। সংবাদ মাধ্যমের কর্মীরা যখন ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছিল তখন তাদের বাধা দেওয়া হয়। সাংবাদিকদের ক্যামেরা না করার জন্য বলে ঠিকাদার কাজে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। পরবর্তী সময় ছুটে আসে এই ঠিকাদারি কাজের দায়িত্বে থাকা এক কর্মী। তিনি জানান, জয়েস বাঁকা হওয়ার কারণে কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। জয়েসগুলি কেন বাঁকা হয়েছে বিষয়টা দেখছে তারা। মানে ব্যাপারটা কিছু হয় নাই, এটা প্রেসার পড়তেছে এর উপরে। কি মানে কি প্রেসার? এই কাজের ভাইব্রেশনের প্রেসার। কনস্ট্রাকশন থেকে ঠিকভাবে হয় নাই নাকি? না না, কনস্ট্রাকশন তো এখন শুরু হয়েছে না, কনস্ট্রাকশন ঠিকই আছে, কনস্ট্রাকশনে কোনো প্রবলেম নেই। তো এইরকম যে এটা কার্ভ হয়ে গেল সবটা পুরাটা এইভাবে যে স্ট্রাকচারটা পুরাটা নষ্ট হয়ে গেল, এইটাই দিয়েছে, এটা সেফটির জন্যই এটা দেওয়া আছে। আচ্ছা। মানে ইন ফিউচার কোনো যদি বাই চান্স হয় তো এইটা একে সাপোর্ট করবে, আচ্ছা। সাপোর্ট রাখার জন্যই, নাহলে তো এটা হইতে পারে না। এটা সেফটির জন্য এটা করা হয়েছে। কমপ্লিট হতে মানে কতদিন লাগবে? এটা এখন দেখতেছি, এখন এটা প্রিকশন নেওয়া হচ্ছে, সেটেলমেন্ট চলছে, এটা হয়ে যাবে, কোনো ভয়ের কথা নাই। কিসের ভাইব্রেশন দেওয়া হয়েছিল এখানে? এই তো গাড়ি ঘোড়া চলে, এইসব চলে, আর একটু কাজের ভাইব্রেশন থাকে। আচ্ছা। এটার জন্য, এটা সেফটির জন্য এটা দেওয়া হয়। এই আশেপাশে বিল্ডিং এর কোনো ক্ষতি হবে কি? না, কোনো হবে না, কোনো ক্ষতি হবে না। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় পুরো মোটর স্ট্যান্ড এলাকায়। স্থানীয়রা দাবি করে প্রশাসন যাতে বিষয়টি তদন্ত করে। তো এই ব্যাপারে এতটা অভিজ্ঞ নয়। সরকারের যে এই কাজ দেখাশোনা করার জন্য যারা রয়েছেন তারা প্রপার এদের কাজ দেখাশোনা করছেন কি না, বা কেন আজকের এই দুর্ঘটনার পথে পড়লো। তো এখনও রাস্তা আছে, যদি ইমিডিয়েট এটাকে টেকেল না দেওয়া যায় হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ আপনারা লক্ষ্য করতে পারছেন এই মোটা মোটা জয়েস সব ব্যান্ড হয়ে যাচ্ছে আর্থ প্রেশারে। ডেপথ এতটা হয়েছে, তো কি এদের কী সিস্টেম এটা আমরাও বুঝতে পারছি না, কিন্তু উন্নতি তো হওয়া উচিত। তো সেইটার ব্যাপারে আমি সরকারের কাছে অনুরোধ করব, যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছেন তারা যেন ইমিডিয়েট এই জিনিসটা থেকে প্রতিঘাত থেকে রক্ষা পাওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া। গোমতী জেলায় যান দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম উপবাসী জমাতিয়া, বয়স 45 বছর। ঘটনাটি ঘটে বুধবার সকালে সাবরুম আগরতলা জাতীয় সড়কে বাগমা এলাকায়। জানা যায়, নাইট ডিউটি শেষে বাইক নিয়ে বাগমা নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন এএসআই হরি জমাতিয়া। বাগমা এলাকায় হরি জমাতিয়ার বাইকের সাথে উপবাসী জমাতিয়ার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় উভয়ই। দমকল বাহিনীর কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার পর
হরি জমাতিয়াকে হাসপাতালে ভর্তি রাখেন এবং স্কুটি চালক উপবাসী জমাতিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা টিএমসি হাসপাতালে রেফার করে দেন। জানা যায়, উপবাসী জমাতিয়াকে টিএমসি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার তদন্ত নেমেছে উদয়পুর আরকেপুর থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অবৈধভাবে তার কাটার নিচ দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করে কমলাসাগর বিএসএফ জওয়ানরা। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম এনামুল হক, বয়স ৩১ বছর। ধৃত বাংলাদেশি নাগরিক এনামুল হকের বিএসএফ এর পক্ষ থেকে পরবর্তী সময় তাকে তুলে দেওয়া হয় মধুপুর থানার পুলিশের হাতে। মধুপুর থানার ওসি জানায়, ধৃত এনামুল হকের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। আজকে ওই বিএসএফে একজন বাংলাদেশি এনআরসি ক্রস করতে ছিল ইন্ডিয়াতে, তখন ধরছে। এটা কি এফআইআর দিচ্ছে আমাদের থানাতে 3 নম্বর কেস নাম্বার 3। কি একটা পাসপোর্ট অ্যাক্ট। আচ্ছা, কি বিএসএফ ধরেছে? বিএসএফ ধরছে। নাম কি ওর? এনামুল হক, বয়সটা 31। জঙ্গল থেকে উদ্ধার গাঁজা। কমলাসাগর পুরান বস্তি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হয় এক শুকনো গাঁজার বস্তা। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে জঙ্গলে অভিযান চালিয়ে 50 কেজি শুকনো গাঁজার বস্তা আটক করতে সক্ষম হয়। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। অ্যাকচুয়ালি আজকে 150 বিএসএফ কমলাসাগর বিউপি তারা আজকে আমাদের এখানে 51 কেজি শুকনো গাঁজা নিয়ে এসেছে। তো ফরওয়ার্ডিং দিয়েছে। তো তারপর আমি জানতে পারি যে এটা কমলাসাগর অ্যাকচুয়ালি পুরান বস্তি জঙ্গল থেকে এটা গতকালকে তারা। জায়গাটার নাম কি স্যার? পুরান বস্তি কমলাসাগর বিউপির আন্ডারে। ওখান থেকে তারা 51 কেজি জঙ্গল থেকে তারা সিজ করেছে অ্যাজ আনক্লেমড। এখানে কেউ ইয়ে নেই। তো যথারীতি আমরা দিয়েছে, এটা লিগাল প্রসেস আছে, এটা করে দেখবো। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে নেশা সামগ্রী ও একটি গাড়ি সহ 3 জনকে আটক করতে সক্ষম হয়। বুধবার সকালে যাত্রাপুর থানার ওসি শ্যাম শঙ্কর রিয়াং জানান, ধৃত নেশা কারবারিরা হল মোহাম্মদ হানিফ মিয়া, বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত কালাপানিয়া পঞ্চায়েত এলাকায়, আব্দুল জলিল, বাড়ি একই থানা এলাকার সোনাপুর পঞ্চায়েত এলাকায় এবং নূর নবী, তার বাড়িও সোনাপুর পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের উপর ভিত্তি করে যাত্রাপুর থানার পুলিশ সোনামুড়া বিলোনিয়া সড়কে উৎপেতে বসে থাকে। যথারীতি পুলিশ গভীর রাতে সন্দেহজনক একটি গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় 21 কেজি 500 গ্রাম শুকনো গাঁজা। একই সাথে গাড়ি থেকে আটক করা হয় 3 নেশা কারবারিকে। অপরদিকে একই রাতে যাত্রাপুর থানার পুলিশ এক বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম রশিদ মিয়া, তার বাড়ি বাংলাদেশের কালকোট গ্রামের 3 নং ওয়ার্ডে। গতকাল রাত্রের দিকে আমরা গোপন সংবাদের ভিতরে আমরা একটা জায়গাতে এম্বুসে বসি, এই নির্ভয়পুর জামাইতিলার দিকে রাস্তাতে এম্বুসে বসি। এম্বুসে বসার সময় একটা টাটা পাঞ্চ গাড়ি আসে, আর ওই গাড়িটাকে আমরা চেক করি। চেক করার সময় আমরা গাঁজা প্রায় 21 কেজির মতো, 21 কেজি 500 গ্রামের মতো গাঁজা আমরা পাই। ওই গাঁজাগুলাকে আমরা সিজ করি। আর এটার সঙ্গে ছিল ড্রাইভার একজন, আর সঙ্গে 2 জন। ওদের নাম হলো মোহাম্মদ হানিফ মিয়া। মঙ্গলবার দুদিনের সফরে এসেছেন এআইসিসির 3 সদস্য স্ক্রিনিং কমিটি। কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন রানা কে সিং, সঙ্গে ছিলেন জয় বর্ধন সিং, আইবেন ডিসুজা। মূলত 2টি লোকসভা নির্বাচনের সামনে রেখে স্ক্রিনিং কমিটি রাজ্য সফরে এসেছিলেন। মঙ্গলবার বিকেলে 5টা থেকে রাত 9টা পর্যন্ত প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। লোকসভা নির্বাচনের 2টি আসনের লড়াই সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে নেতৃত্বদের সাথে স্ক্রিনিং কমিটির আলোচনা করেন। পাশাপাশি কমিটির উদ্যোগে প্রার্থী
চয়নে মতামত গ্রহণ করা হয়। আগামী দিনে কিভাবে দল এগিয়ে যাবে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন স্ক্রিনিং কমিটির সদস্য জারিতা লাইফরাং। কিছু সংবাদপত্রে বেরোচ্ছে যে রাহুলজি 50% সংরক্ষণ তুলে দিতে চাইছে। এটা একটা বিভ্রান্তি জনগণের তৈরি হতে পারে। আমরা এই বিষয়টা আরো পরিষ্কার করে বলতে চাই, রাহুলজি ভারত জোড়ো ন্যায় যাত্রাতে যে বক্তব্যটা রেখেছেন, বিষয়টা হলো যার গণনা এটা কংগ্রেসের একটা প্রতিশ্রুতি। কংগ্রেস ক্ষমতাসীন হলে এই যার জনগণনা এটা কমপ্লিট করবে এবং সেই কাস্ট সেন্সাস বেসিস যে জাতের সংরক্ষণ যতটা প্রয়োজন, বর্তমানে 50% এটা সেলিং হচ্ছে। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণ করেছে ভিন ধর্মের এক যুবক। এই কলেজ ছাত্রীর অভিভাবকের অভিযোগ 10 থেকে 15 দিন ধরে ভিন ধর্মের সেই যুবকটি নানাভাবে উত্ত্যক্ত করত এই মেয়েটিকে, এমনকি পথে ঘাটে আটকানোর চেষ্টা করত। কলেজ পড়ুয়া এই ছাত্রের মা বাবা ঘটনাটি জানতে পেরে কলেজে আসার সময় মেয়েকে সঙ্গে নিয়ে আসতেন মা অথবা বাবা, কিন্তু বুধবার পরীক্ষা দিয়ে মেয়ের বেরিয়ে আসতে দেরি হয় পরীক্ষা কেন্দ্র থেকে, যার কারণে মায়ের সন্দেহ হয়। মা খোঁজখবর নিয়ে জানতে পারেন ছন্তইল এলাকার আহমদ আলী নামে এক যুবক তার মেয়েকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে মেয়েটির মা কৈলাসহর মহিলা থানায় একটি মামলা দায়ের করে। হিন্দু সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয় অতি সত্বর মেয়েটিকে উদ্ধার করে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনাদের কাছে এই আবেদন থাকবে, কৈলাসহরের শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে, আপনারাও সেই দিকে লক্ষ্য রাখবেন এবং আপনারাও এই সমস্ত বিষয়কে প্রশ্রয় দেবেন না, আমাদেরকে সহযোগিতা করবেন। এই মেয়েকে যাতে উদ্ধার করা হয় তাতে আপনারাও তৎপর হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। 24 ঘন্টার আগে চুরি হওয়া বাইক উদ্ধার করল মেলাঘর থানার পুলিশ। জানা যায় গত 6 ফেব্রুয়ারি মেলাঘর ঋষি অরবিন্দ ক্লাব সংলগ্ন নারায়ণ বণিক তার বাইক মেলাঘর স্কুল এলাকায় রেখে খেলছিল। খেলা শেষ করে এসে দেখে তার বাইক উধাও। তারপর তিনি পুরো ঘটনা জানিয়ে মেলাঘর থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ বাইকটিকে উদ্ধার করার জন্য তদন্ত শুরু করে। সন্দেহের ভিত্তিতে মেলাঘর ইন্দিরানগর জুয়েল দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করলে জুয়েল দাস বাইকের সন্ধান দেয়। যে জায়গা থেকে বাইকটি চুরি হয়েছিল সে স্থান থেকে বাইকটি পুলিশ উদ্ধার করে। এ বিষয় নিয়ে মেলাঘর থানার পুলিশ জানায় তদন্ত চলছে। কালকে গতকাল 6 তারিখ 6/2/2024 সকাল অনুমানিক 7টা দিকে নারায়ণ বণিক আমাদের এখানে আইছিল, আইয়া কইছে যে তাই এখানে ব্যায়াম করতেছিল সকালবেলা। তখন একজন তাইনের বাইকটা এখানে রাখা যখন তাই ব্যায়াম করতেছিল তখন কে বা কারা এই বাইকটা নিয়ে গেছে। এরপর সাথে সাথে আমাদের এখানে আইসে আইয়া আপনার বারবেলি আপনার একটা রিপোর্ট করছে। রিপোর্ট করার সাথে সাথে আমরা বাইকের নাম্বার হলো TR007B 5389 অ্যাভেঞ্জার বাইক। সাথে সাথে আমি আমার ওই স্টাফ এবং নিয়ারেস্ট PS, এরপরে আমার DIB স্টাফ চতুর্দিকে সোর্স লাগাইছি। এরপরে সাসপেক্ট হিসাবে রাত্রেবেলা আমরা সমীর জুয়েল দাস, বাবার নাম হচ্ছে সুভাষ দাস, গ্রামতলি বাড়ি, তার বাড়িতে আমরা রেড করছি। তারে আমরা পাইছি না, আমরা দেখা সে বাইকিয়া গেছে, সে অনেক কেসে ওয়ান্টেড তীব্র আছে। এই তারে প্রেশার সৃষ্টিকরণের সম্ভবত এই বাইকটা রাত্রেবেলা প্রায় 12:30-1টার সময় আমাদের ওই মেলাঘর স্কুলের গ্যালারির লাগোয়া একটা জঙ্গল আছে, এখানে পরে বাইকটা আমরা উদ্ধার করছি। উদ্ধার করে সাথে সাথে মালিকের হাতে আমরা এটা হ্যান্ড ওভার করছি। খড়ের পঞ্জিতে আগুন,
অল্পেতে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বসত ঘর সহ গোটা এলাকা। ঘটনা বুধবার সকালে তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ডিএম কলোনি এলাকার গিরেন্ডু রায়ের খড়ের পুঞ্জিতে আগুনের লেলিহান প্রত্যক্ষ করে এলাকাবাসী। বাড়ির মালিক সহ এলাকাবাসী জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। পরবর্তী সময় খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান গোটা ঘরের পুঞ্জিতে ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মীরা এবং এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ডিএম কলোনি লাস্ট এখানে একটা হ্যাশট্যাগ ফায়ার হয়েছে, মানে বনের পুঞ্জিতে। আচ্ছা, আমরা খবর পাই আইছি, তো এখানে গাড়িও স্পটে পৌঁছতে পারে না। আমরা স্পটে যাওয়ার পর ওইখানে ওই ওয়াটার সোর্স আলাদা, পুকুরের মধ্যে ইঞ্জিন লাগায় ওইখান থেকে বনের পুঞ্জিতে আমরা জল দিছি। আচ্ছা, কত পরিমাণের মানে বন ক্ষতি হয়েছে? এখানে আনুমানিক 15,000 টাকার মতো খড় লস হয়েছে। আচ্ছা, নাম কি? মানে নামটা পেনের গিরেন্ডু রয় 71। কেতে লাগছে এটা খুব সম্ভবত ওই বার্নিং এন্ড অফ বিড়ি সিগারেট। শ্রম স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিল করা, মাসে ন্যূনতম 26,000 টাকা মজুরি প্রদান করা, বিদ্যুৎ বেসরকারীকরণ প্রক্রিয়া বাতিল করা, 200 দিনের রেগা কাজ ও 600 টাকা মজুরি সহ 21 দফা দাবিতে আগামী 16 ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। বুধবার এই ধর্মঘটের সামনে রেখে সংযুক্ত কিষাণ মোর্চা ও সিআইটিইউর পক্ষ থেকে পোস্টারিং করা হয় আগরতলা শহরে। সিআইটিইউর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানান, দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগামী 16 ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘট ডাকা হয়েছে। দেশের সমস্ত ট্রেড ইউনিয়ন এবং কৃষকদের সংযুক্ত মোর্চার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে তার প্রতিহত করতে সরকারের নীতির পরিবর্তন করার জন্য, পাশাপাশি দেশ বিরোধী সরকারকে হঠাতে আগামী 16 ফেব্রুয়ারি দেশের মানুষ শপথ গ্রহণ করবে বলে জানান সিআইটিইউর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। মোদী সরকারের দেশ বিরোধী, জনবিরোধী, গণতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘট গ্রামীণ ভারত বন্ধ আহ্বায়িত হয়েছে। ভারতবর্ষের সকল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষকদের সংযুক্ত মোর্চা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের দেশে শ্রমিকদের উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে, কৃষকদের উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে, সাধারণ মানুষের উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে, সর্বোপরি গণতন্ত্রের উপর যেভাবে আক্রমণ। ত্রিপুরা পুলিশের 150তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বুধবার গন্ডাছড়া মহকুমার থানার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা করা হয়। কালীবাড়ি মন্দিরে কোচি কাঁচাদের নিয়ে হয় এ বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় শতাধিক ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইতিমধ্যে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। আগামী 9 ফেব্রুয়ারি গন্ডাছড়া মহকুমার থানার উদ্যোগে অনুষ্ঠিত হবে প্রয়াস বৈঠক। এন্টি ড্রাগস সহ সাইবার ক্রাইম নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন গন্ডাছড়া মহকুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশ দত্ত। ত্রিপুরা পুলিশের 150তম বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের গন্ডাছড়া থানার পক্ষ থেকে আমরা কালী মন্দিরে বাচ্চাদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি, যেখানে এখন পর্যন্ত শতাধিক শিশু অংশগ্রহণ করেছে। বুধবার আগরতলার জগন্নাথ বাড়ি রোড সংলগ্ন এলাকায় আম্বেদকর ছাত্র নিবাস পরিদর্শন করেন ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার জাতীয় সচিব নিরূপণ দাস। তিনি কথা বলেন ছাত্র নিবাসের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে, খোঁজখবর নেন ছাত্রীদের। তিনি সরাসরি কথা বলেন ছাত্রীদের সঙ্গেও। পরিদর্শনের পর তিনি জানিয়েছেন দেশের সংবিধানের প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের সহধর্মিনী রমাভাই আম্বেদকরের পূর্ণতিথি উপলক্ষে বুধবার দেশজুড়ে ছাত্রনিবাসগুলোতে এই পরিদর্শন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে এখানে আসা
আম্বেদকর ছাত্রী নিবাসের ছাত্রীদের যে সমস্ত সমস্যা রয়েছে তা খুব শীঘ্রই নিরসনের আশ্বাস দেন তিনি। आज सारा भारतवर्ष में आज आप लोग को जान के खुशी होंगे जिसने हम लोग को भारत का संविधान को उपहार दिया था, उन्हीं का सहधर्मिणी रमाबाई अम्बेडकर जी, उनका आज पुण्य तिथि है। इस तिथि का दिन में सारा भारतवर्ष में जितना छात्री लोग का हॉस्टल है उसमें विजिट हो रहा है। हम लोग भी त्रिपुरा बीजेपी FC मोर्चा का थ्रू हम लोग भी इस हॉस्टल में आए हैं। हॉस्टल के छात्री लोगों से बातचीत की है, आलाप आलोचना भी हुआ है। इन लोगों को जो सुविधा मिलना चाहिए सरकार से, केंद्रीय सरकार से और स्टेट सरकार से, सभी ये लोग को मिल रहे हैं। और जो की थोड़ा कुछ असुविधा है ये आगामी दिन में देखभाल करके इसको भी निपाना पड़ेगा। इसलिए हम लोग উদয়পুর থেকে শ্রীমন্তপুর পর্যন্ত আন্তর্জাতিক মানের রাস্তা তৈরির কাজ চলছে। ইতিমধ্যে সোনামুড়া সেতু পার হয়েছে। সীমান্তপুর পর্যন্ত খুব তোড়জোড় রাস্তার কাজ চলছে। আর সে রাস্তার কাজ করতে গিয়ে রাস্তায় প্রচন্ড ধুলা, আশপাশে থাকা বাড়িঘর, দোকানপাট, পথ চলতি মানুষ সমস্যায় পড়েছে। সমস্যা সমাধানের করার জন্য স্থানীয় লোকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কোনো সুরাহা পাননি। শেষ পর্যন্ত স্থানীয় লোকজন সোনামুড়া সেতুর দক্ষিণ পারে মূল সড়ক অবরোধ করে বসে। তাদের দাবি দিনে দুবেলা রাস্তাতেই জলের ব্যবস্থা করতে হবে। এ খবর পেয়ে সোনামুড়া পুলিশ এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া ছুটে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন দিনে দুবেলা এই রাস্তাতে জলের ব্যবস্থা করা হবে। এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা শেষ পর্যন্ত অবরোধ মুক্ত করেন। তবে রাস্তা অবরোধের সময় ছিল মাত্র 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটের মধ্যে সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে। সমস্যা নাই, রাস্তা হলে সবার উন্নতি হইতেছে, জনগণের উন্নতি হইব, কিন্তু তারা রাস্তা খোদাই করছে। মাস 2-1 মাস হয়েছে, আগেও তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে যে রাস্তা সময় মতো পানি দেওয়ার জন্য। দিনে 2 বেলা, সকাল 9টা-10টার দিকে, বিকেল বেলা। কিন্তু তারা কিন্তু কি করে, তোমার রাত্রে সপ্তাহে 1 দিন দিয়ে যায়, কিন্তু সবসময় দেয় না। আজকে 10-15 দিন এক বেলাও পানি দেয় না। যাতায়াতের প্রচন্ড পেরেশানি, মানুষের বাড়ি ঘরে খাওয়া দাওয়া ময়লা হয়ে যেতেছে, স্কুলের ছাত্ররা মানে যে কোনো সবচাইতে সমস্যা। এর ধুলোবালি কিছু করাই যায় না, সবকিছু দোকান পাড়ে থাকা যায় না, প্রচন্ড পরিশ্রম বেদাল হইতে আছে। মানে ধুলোবালির কারণে আপনারা রাস্তা অবরোধ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন সেন্দন টিভির পর্দায়। নমস্কার।